সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই পরীক্ষা দিয়েছো। আজকে আমরা কীর্তন খেলার পারে থানকে শালিকের দেশে এখান থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে কি কি কাজ করতে হবে সেটা শিক্ষক সহায়িকায় লেখা আছে। তো চলো আমরা শিক্ষক সহায়িকায় চলে যাই। তো এটা হলো শিক্ষক সহায়িকা। এখান থেকে আমরা আমাদের ক্লাসগুলো দেখবো। সেশন ১। শিক্ষকরা নিরপেক্ষ কীর্তন খেলার পরে ধান শালিকের দেশে পাঠ্য সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দিলেন। বর্ণনার সময় এই পাঠ্যটির পূর্বে পাঠের রূপসার অভিযান শুরু যা পঞ্চমত ভ্রমণ সহ অল্পের সাথে সামঞ্জস্য অন্যান্য সম্পর্কগুলো প্রকাশ পায় সে বিষয়টি রাখবেন। শিক্ষক কীর্তন খেলার পরে ধান শালিকের দেশে পাঠটিকে দেশের ঐতিহ্যবাহী যাত্রা সম্পর্কে বা ভিডিও প্রদর্শন করে যাত্রা সম্পর্কে ধারণা করার চেষ্টা করবেন। মাদের সাথে এর পরিবর্তে ধর্মীয় নৈতিক শিক্ষার উপর নির্মিত ভিডিও দেখাবেন। ভিডিও দেখার সম্ভব না হলে ধর্মীয় নৈতিক শিক্ষার বিষয়ে অভিনয় করে তার ধারণা প্রদান করবেন। বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী নারিকেলের খোসা তৈরি কুটির শিল্পের বিভিন্ন পণ্যের ছবি দেখে দেশীয় পদ্ধতিতে রিসাইকেল শিল্প পণ্য তৈরির সম্পর্কে ধারণা দিবেন। শ্রেণীর বাইরের কাজ অর্থাৎ বাড়ির কাজ বন্ধুদের যাত্রা সম্পর্কে নিজস্ব মতামত লিখে আনবে। আর এটা হলো একটা কাজ। বরিশাল বিভাগের ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বন্ধ করতে একটি তালিকা তৈরি করবে। এর ভিতরে পাঠ্য বইয়ের তথ্যের পাশাপাশি ডিজিটাল মাধ্যম সহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। চলো আজকের শিফটে চলে যাই। যাত্রা। যাত্রা লোকনাট্যের একটি জনপ্রিয় শাখা। ঐতিহ্যমণ্ডিত কোনো বিষয়কে নাট্যরূপ দিয়ে রাজ্যে অভিনয় প্রদর্শন করা হয় তাকে বলা হয় যাত্রা। খোলা আসরে উচ্চবাচ্য অতিরিক্ত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে সহযোগে যাত্রা অনুষ্ঠিত হয়। সকলে সাধারণ নাট্য ভ্রমণ বা নাট্য পদক্ষেপ গ্রহণ অতীতে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ উপলক্ষে যেসব উৎসব অনুষ্ঠিত হতো তা কালক্রমে সেসব গুলিতে যাত্রা শব্দটি ব্যবহৃত হতে থাকে। ধারণা করা হয় যে প্রাচীন ভারতে কোনো দেবতার উৎসব উপলক্ষে নিত্য যে শোভাযাত্রা বের করা হতো তাকেও যাত্রা বলা হতো। যাত্রা হচ্ছে প্রাচীন লোকসাহিত্যের একটি ক্রমবিবর্তিত রূপ। প্রথমে শিবোৎসব, পরে কৃষ্ণোৎসব, তারপর রোমান্টিক প্রণয়োপাখ্যান ইত্যাদি প্রচলন হয়। আর এভাবে বাংলাদেশের যাত্রার উদ্ভব ও বিকাশ ঘটে। যাত্রা সচরাচর গভীর রাতে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত চলে। পূর্বে যাত্রার বাদ্যযন্ত্র হিসেবে মন্দিরা, খোল, বাঁশি, করতাল, ঢোল ইত্যাদি ব্যবহৃত হতো। বর্তমানে ব্যবহৃত হয় হারমোনিয়াম, তবলা, ঢোলক, ড্রাম, কঙ্গো, বেহালা, কর্নেট, আরগান, বাঁশি, ক্লারিনেট প্রভৃতি আধুনিক বাদ্যযন্ত্র। বাংলাদেশের লোকজ ও মৌলিক সংস্কৃতির একটি ঐতিহ্যপূর্ণ অঙ্গ। মানুষের বিনোদন মাধ্যম হিসেবে যাত্রা অতীতে বিশেষ ভূমিকা রেখেছে। বর্তমানে বিনোদনের অনেক আধুনিক মাধ্যমের প্রবর্তন এবং দর্শক শ্রোতাদের রুচি পরিবর্তনের কারণে চাহিদা অনেকাংশে হ্রাস পেয়েছে। এবার দেখব বরিশালের বিভাগের বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য হবে কিন্তু। বরিশাল বিভাগে মাকড়সা জলের জাল, এখানে জাল হবে। জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়েছে বেগুনিয়া, সুগন্ধা, খায়রা, বলেশ্বর, মধুমতি, আগুনমুখা, গলাচিপা, আধার, হরিণঘাটা, সহবাজ, পরিডোসা, বোয়ালিয়া, তেঁতুলিয়া, কীর্তনখেলা, খয়রাবাদ, বিশ্বখালী, মেঘনা, আড়িয়া, খা প্রভৃতি ইত্যাদি। বিহারদ্বীপ, মির্জাপুর, টাওয়ার, মনোরদ্বীপ, অক্সফোর্ড, মিশন গির্জা, পায়রা, সমুদ্রবন্দর, কলকাতা সমুদ্র সৈকত, পর্যটক কেন্দ্র বরিশালকে আরো সমৃদ্ধ করেছে। বরিশালে বহু বিখ্যাত লোকের জন্ম। রাজনীতিবিদ তোফায়েল আহমেদ প্রমুখ, বিশিষ্ট মুসলিম কামাল, কবি সুফিয়া কামাল, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, বিচারপতি আব্দুল সাত্তার, আব্দুল গফফার চৌধুরী, মুকুন্দ দাস, জীবনানন্দ দাস। বরিশালে অনেক ধরনের এখানে এটা 4 নম্বর হবে। অনেক ধরনের কি আছে এখানে পরে আমরা বলতে পারবো। বরগুনা জেলার হোগলা শিল্প সংস্কৃতি আছে, শিল্প সংস্কৃতি আছে। বরগুনা জেলার হোগলা শিল্প, ঝালকাঠির গামছা, পটুয়াখালী জুতি শিল্প, বাঁশ শিল্প ও পিরোজপুরের শোলা শিল্প। বিভাগে কিছু দর্শনীয় স্থান আছে, যেমন কুয়াকাটা সমুদ্র সৈকত, শাপলাপুর কালেক্টর ভবন, কলাপুর, বিয়াবাড়ি, মসজিদ এবং অক্সফোর্ড ইত্যাদি। বরিশালের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে শাপলা ভাজি, মাছের পাতুরি, কলার মোচা ভাজি, নানা রকম ভর্তা, চিংড়ি ভাজি, কচু দিয়ে গরুর মাংস ভুনা, কলা পাতায় নারকেল ভাজা, নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না, কলকাতায় মাছ ভাজা ইত্যাদি উল্লেখযোগ্য। সেশন 2। যাত্রাপালা রিভিউ দেখে কে কি লিখলো তা নিয়ে আলোচনা করতে দিবেন। একটা যাত্রাপালা করতে কি লাগে তা বন্ধ করে লিখতে দিবেন। পোশাক, ডায়লগ, স্টেজ
প্রতিটি বিষয়গুলো চিহ্নিত করে তা বন্ধ খাতায় লিখবে। আমাদের সাথে পরিবর্তন ধর্মের শিক্ষার ভিডিও ক্ষেত্রে পোশাক, ডায়লগ, স্টেজ ইত্যাদি বিষয়গুলো চিহ্নিত করে তা বন্ধ খাতায় লিখবে। এগুলো পুরো ইন্টারনেটে তারা ভিডিও দেখে পাবে। লোক পোশাক কলা নিয়ে বইতে যা আছে প্রতিদিনের মাধ্যমকে সম্পর্কে মৌখিক দিবেন। শ্রেণীর বাইরের কাজ অর্থাৎ বাইরের কাজ। শিক্ষার্থীরা বাড়িতে ও আশেপাশে রিসাইকেল করার মতো কি কি পণ্য আছে তা অনুসন্ধান করে তার হাতে আনবে। আর আগ্রহী শিক্ষার্থীরা বসে জরুরি পোস্টার কলার অনুসরণ করবে ও ব্যাপারে শিক্ষক উৎসাহ প্রদান করবেন। তোমরা এই অ্যান্সারটা লিখে নিই। যে পণ্য রিসাইকেল করা হবে তার তালিকা: কাগজ, বোতল, প্লাস্টিক, কাঁচ, অ্যালুমিনিয়াম জাতীয় বিভিন্ন দ্রব্য, প্লেট, চামচ, কাপ। সেকশন ৩ বইয়ের নির্দেশনা অনুযায়ী অবরোধ প্রযুক্তির উপকরণ লাগিয়ে তোলা সাইকেল পণ্যের একটি ভাষ্যচিত্র তৈরি করতে বলবেন। ভাষ্যচিত্র অনুযায়ী মূল পণ্য তৈরি করতে কি কি পরিবর্তিত জিনিস সাহিত্য অনুযায়ী ব্যবহার করা হবে তা নির্ণয় করতে বলবেন। সমাজ বিষয় সচেতন তৈরি করার পক্ষে যাত্রা নৈতিক শিক্ষা অভিনয়ের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে বলবেন। তো আমরা এখন স্ক্রিপ্ট তৈরি করবো। স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমি নৈতিক শিক্ষাটা এটা ইউজ করবো। এইটার মাধ্যমে আমি স্ক্রিপ্টটা দেখাবো। তোমরা সেটা অভিনয় করে নেবে। ২০০১ এক শহরে নাপিত ছিল। নাপিতের দোকানে একজন চুল কাটাতে এলো। কাস্টমার: আমাকে ছোট করে চুল করে দিবেন। নাপিত: ঠিক আছে। সৃষ্টিকর্তা বলে কিছু নেই, যদি থাকতো তাহলে ওই মানুষেরা কেন পথে বসে রয়েছে? এটা নাপিত চুল কাটতে কাটতে বলতে বলেছিল। যদি থাকতো তাহলে ওই মানুষের লোকেরা পথে বসে রয়েছে কেন? কাস্টমার: আচ্ছা, এই সময় কি নাপিত নেই? নাপিত: তা না হলে আপনার চুল কাটলো কে? কাস্টমার: তাহলে ওই লোকেদের চুল বড় কেন? নাপিত: ওই লোকেদের তো আমার কাছে আসতে হবে, তাহলে তো তাদের চুল কাটাবো। কাস্টমার: ঠিক তেমনি ওই লোকেদের তো সৃষ্টিকর্তার কাছে আসতে হবে, তাহলেই তো সৃষ্টিকর্তা তাদের সাহায্য করবে। ২০২ অর্থাৎ আল্লাহ সাহায্য করবে। নাপিত কাজ শেষ করে রিকশা চড়ে বাড়ি ফিরছিল। রিকশা চালকটি কিছুক্ষণ পর আল্লাহকে জিজ্ঞেস করছিল। নাপিত: আরে, আল্লাহ বলে তো কিছু নেই। এই পৃথিবী নিজে নিজে চলছে, এর কোন সৃষ্টিকর্তা নেই। আপনি এ লেখাপড়া খুবই কম করেছেন, তাই জানেন না। রিকশা চালক রিকশা থামিয়ে দিল। তো এবার আপনি রিকশা থামালেন কেন? রিকশা চালক: যে ছোট্ট রিকশা একজন চালক ছাড়া চলতে পারে না, তাহলে এই এত বড় পৃথিবী নিজে নিজেই চলছে, অবশ্যই এর পেছনে কেউ না কেউ আছে। অর্থাৎ কোনো মানুষই সৃষ্টিকর্তার অনুপস্থিতি প্রমাণ করতে পারবে না। শ্রেণীর বাইরের কাজ: খসড়া চিত্র অনুযায়ী পণ্য তৈরি করার জন্য তালিকা অনুযায়ী প্রতিটি জিনিস সংগ্রহ করে আনবে। পণ্য দেখে জীবন সৃষ্টি সম্পর্কে লিখে আনবে। তো চলো চলে যাই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে এক সূত্রে দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালাতে ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জাগাতে যে সকল তরুণ কবিরা গান গেয়ে ও যাত্রা অভিনয় করে স্থানে স্থানে করে বেরিয়েছেন, যাদের মধ্যে প্রথমে যার নাম সামনে আসে তিনি হলেন মুকুন্দ দাস। তিনি স্বদেশীয় অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানারী গ্রামে ১৮৭৮ সালের ২২শে ফেব্রুয়ারি মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোদয়াল দে এবং মাতা শ্যামা সুন্দরী দেবী। আর তার প্রকৃত নাম ছিল জঙ্গেশ্বর দে এবং ডাক নাম ছিল জঙ্গা। তার যখন ৭ বছর বয়সে তাদের ওই গ্রামে পদ্মা নদীতে তলিয়ে গেলে তার সপরিবারে গুরুদয়ালে কর্মস্থল বরিশাল শহরে চলে যান। মুকুন্দ দাস নাম এসেছে যে কাউকে যেন গান শুনিয়েছিলেন আর তারা ওই নামটা করিয়ে দিয়েছিল। বরিশাল এসে প্রথমে এখানকার বরিশাল জেলা স্কুলে পড়ে অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হলেন, কিন্তু পড়াশোনায় তার কিছুতেই মন লাগতো না। কিশোর স্বভাবে অত্যন্ত দুরন্ত এবং সৎ চেতা ছিলেন। মাছ ধরা, প্রতিবেশী সমবয়সীদের সাথে সারাদিন হইচই করে ঘুরে বেড়ানো, এসবই নিয়েই তাদের সারাদিন কাটত। কিন্তু এই জঙ্গেশ্বরের স্বভাবে আমূল পরিবর্তন এসে ছিলেন ম্যাজিস্ট্রেট বিটসন বেল সাহেবের সংস্পর্শে। অষ্টম শ্রেণীর পর যজ্ঞেশ্বর পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন বরিশালের তৎকালীন নায়েব বৈরেশ্বর দত্তের কীর্তন দলে। তার ক্রমবর্ধমান স্বদেশী নাটক ও জনমানসে তার বিপুল প্রভাব ব্রিটিশ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাতৃপূজা গীত সংকলনের ছিল ধান গোলাভরা সেচ দেবে সারা পাঠের জন্য তার জরিমানা হয়। রাজ্যদ্রোহের অপরাধে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। বিচারে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং মাতৃপূজা নাটকটি
সরকার বাজেয়াপ্ত করে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্র ঠাকুর তাকে যথাক্রমে বাংলা মায়ের দামাল ছেলে ও চরণ সম্রাট মুকুন্দ উপাধিতে ভূষিত করেন। মুকুন্দ দাস এই সমস্ত গান রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাতৃপূজা, সংসার আদর্শ, পল্লী সেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, অতীত ইত্যাদি। ব্রিটিশ সরকার তার সমস্ত নাটককে নিষিদ্ধ ঘোষণা করলে মুকুন্দ দাস কেবল গানের উপর নজর দেন এবং গানের মাধ্যমে তিনি তার কাজ করে যেতে থাকেন। অবশেষে 1940 সালে 18 মে একটি গানের অনুষ্ঠান থেকে তিনি রাতে গভীর নিদ্রার মধ্যে স্মরণ করি মুকুন্দ দাস পরলোক গমন করে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। সেশন 4-5 খসড়া চিত্র অনুযায়ী মূল পণ্য তৈরির জন্য তালিকা অনুযায়ী সংগৃহীত পরিত্যক্ত জিনিস ব্যবহার করে পণ্য তৈরি করতে দিবেন। নবরূপ প্রযুক্তি শ্রেণীও শিক্ষার্থীরা প্রদর্শন করবে। বাড়ি থেকে দেখে না স্ক্রিপ্ট অনুসরণ করে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে ছাত্ররা দলে অভিনয় করতে বলবেন। প্রকাশকে বাহুল্যের প্রয়োজন নেই, তাদের সাথে পরিবর্তিত ধর্মীয় নৈতিক শিক্ষার উপর দলবদ্ধভাবে অভিনয় দিবেন। শিক্ষক-শিক্ষিকা কাজ শেষ। এটা হলো মুকুন্দ দাস, সেটা হলো বইয়ের লেখা সংক্ষিপ্ত একটা খুবই সংক্ষিপ্ত একটা জীবনী। এখানে তোমাদেরকে যে কাজ দিচ্ছে এগুলো বাস্তবে করতে হবে, এগুলো কোনো অ্যান্সার দেওয়া যাচ্ছে না, এগুলো হলো ধাপ। এগুলো তুমি অবশ্যই নিজেরা করে নেবে, এগুলো করে তোমাদের সময় নষ্ট করছি না আমরা, বরং একদম শেষে একটা কাজ আছে, সেই কাজটা আমরা করেছি, শুধু আমরা আরেকবার দেখে নেবো যাতে তোমাদের কাজ এই অধ্যায়ে আমরা যা করবো। তো এইগুলো হলো তোমাদের কাজ নিজেদের। আর এটা হলো উপন্যাসের কর্মগান সময় আরো বিস্তৃত জানার চেষ্টা করবো, আমি কিন্তু আগে দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা বুড়িগঙ্গা স্রোতে ভাষায় মেলা এখান থেকে শুরু করবো। আমার ভিডিওগুলো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। পরবর্তী ক্লাসটি দেখা আমি তো জানি, ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।